আজকে আপনাদের পদ প্রকরণের বাকি অংশগুলো পড়াবো। যেমন আমাদের বাদ ছিল হচ্ছে ক্রিয়াপদ, তার সাথে সর্বনাম এবং অব্যয়, এই তিনটা অংশ আমি আজকে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। খুবই সহজ উপায়ে সংক্ষেপে যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন, আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমরা পড়াবো ক্রিয়াপদ। ঠিক আছে? ক্রিয়াপদ। তো চলেন, আমাদের প্রথম হবে কি? ক্রিয়াপদ। ওকে, তো ক্রিয়াপদটা কি? যে পদ দ্বারা বাক্যের কোনো কাজ করাকে বোঝায়। হ্যাঁ, কোনো কাজ করা বোঝালে সেটা ক্রিয়াপদ। যেমন যদি বলে আমি ভাত খাচ্ছি, এই যে এটা খাচ্ছি, খাওয়া, এটা একটা কাজ না? এটা হচ্ছে ক্রিয়াপদ। তার সাথে যদি বলা হয় আমি বই পড়ছি, যে পড়া একটা কাজ, খাওয়া, পড়া, এগুলো হচ্ছে কাজ, তাহলে এগুলো কি? ক্রিয়াপদ। ঠিক আছে? তো ক্রিয়াপদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এক কথায় বলা যায় ভাগ করা যায়। তো আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করব। তার ভিতরে একটা হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে। ঠিক আছে? ভাব প্রকাশের দিক থেকে, এটা ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকার? এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এর সংজ্ঞাগুলো আমি পরে দিচ্ছি। আমি আগে হচ্ছে একটা এক্সাম্পল দিই। ঠিক আছে? এক্সাম্পল দিয়ে তারপর আমি বলছি। আমি যদি এরকম বলি, চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই যাচ্ছেটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? চা ক্রমশ জুড়িয়ে, এটা দিয়ে কি কোনো মনের ভাব প্রকাশিত হলো? আপনারা বলেন তো। চা ক্রমশ জুড়িয়ে কোনো, আপনার কি মনে হচ্ছে যে এটা এখানে কথা শেষ করা যায়, আর কোনো প্রশ্ন থাকে না? না, এটা মনের ভাবটা দেখেন প্রকাশ হচ্ছে না। আর যদি বলি যাচ্ছে, চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, কোনো কিছু প্রকাশিত তো হচ্ছে। হ্যাঁ, একটা কমপ্লিট একটা বাক্য তৈরি হচ্ছে। তাহলে এই যে যাচ্ছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আর এই যে জুড়িয়ে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? তার মানে আমরা কি বলছি? একটা মনের ভাব প্রকাশ করছে, একটা মনের ভাব প্রকাশ করছে না। তো সমাপিকা ক্রিয়া কোনটা? এটা। এটা দ্বারা কিন্তু এটা লিখার পরে আর কোনো কথা থাকে না, মানে আমরা বুঝতে পারছি যে চাটা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে। তাহলে কি, যে ক্রিয়াপদ দ্বারা কি হয়? মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখেন, চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, যাচ্ছে দিয়ে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হচ্ছে, এটা সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, কারণ আমি এই যাচ্ছেটা বাদ দিলে চা ক্রমশ জুড়িয়ে, তারপরেও কথা থাকে, জুড়িয়ে কি? ঠিক আছে? জুড়িয়ে যাচ্ছে, তার মানে কি এটা দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না, তাই এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, আর একটা কথা, যে ক্রিয়া মূলের সাথে যদি আমরা যদি বলি যে এছাড়া অসমাপিকা ক্রিয়া চেনার আর একটা উপায় আছে।
ক্রিয়া যে ক্রিয়াপদের সাথে যদি এ অথবা লে অথবা তে থাকে তাহলেই সেটা হবে কি অসমাপিকা ক্রিয়া। এটা হবে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে, অসমাপিকা ক্রিয়া। এই যে দেখেন এ এ এ আছে না, এখানে এ আছে, জুড়ি এ লাস্টে এ আছে। এখন এখানেও তো যাচ্ছে এ আছে, এ তাহলে কি এটাও কি অসমাপিকা ক্রিয়া? এই অনুসারে তো এটা অসমাপিকা ক্রিয়া হয়, তাই না? কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া না। এখানেও একটা কথা আছে, যদি ক্রিয়াপদটা বাক্যের শেষে থাকে, যদি ক্রিয়াপদটা বাক্যের শেষে থাকে এবং তার সাথে যদি এ যুক্ত থাকে তাহলে সেটা হবে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, যদি ক্রিয়াপদটি বাক্যের শেষ পদ হয় এবং তার সাথে যদি এ যুক্ত থাকে তাহলে সেটা হবে সমাপিকা ক্রিয়া। আর যদি বাক্যের মাঝে হয় এবং তার সাথে এ যুক্ত থাকে তাহলে সেটা হবে অসমাপিকা ক্রিয়া। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আপনারা? সাউন্ড কি শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করছি, তাহলে আপনাদের জন্য সেটা সুবিধা হবে। ভুলে গেছি, দেখেন আমি খেলতে খেলতে কাজের কথা ভুলে গেছি, এই যে ভুলে যাওয়াটা সেটা কি? এটা হবে সমাপিকা। আর এই যে খেলতে খেলতে এটা হবে অসমাপিকা। আরো আছে, আমি মুখে বলছি, যেমন স্কুল ছুটি হলে ঘন্টা বাজে, ছুটি হলে, হলেটা অসমাপিকা, ঘন্টা বাজে, বাজাটা কি সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এরকম আরো অনেক, আমি ভাত খেতে খেতে পড়ছি, তাহলে কি এই যে খেতে খেতে এটা অসমাপিকা ক্রিয়া, পড়া এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এক কথায় যেটা দিয়ে মনের ভাব প্রকাশিত হয় না সেটা অসমাপিকা ক্রিয়া, মানে মনের ভাবটা অসম্পূর্ণ থেকে যায়, যেহেতু অসম্পূর্ণ থাকে অ দিয়ে হয় কি অসমাপিকা ক্রিয়া। আর যেহেতু মনের ভাবটা সম্পূর্ণ হয় তাহলে দন্তেশ্ব দিয়ে সমাপিকা ক্রিয়া, এটা মাথায় রাখবেন। আর অসমাপিকা ক্রিয়ায় ক্রিয়াপদের সাথে থাকবে কি এ অথবা লে অথবা তে, ঠিক আছে, এই দুটা যুক্ত থাকবে। তবে এ যদি কোনো ক্রিয়াপদের সাথে যুক্ত থাকে এবং সেটা যদি বাক্যের শেষ পদ হয় তাহলে অবশ্যই সেটা অসমাপিকা হবে না, সেটা হবে সমাপিকা। আশা করি সমাপিকা অসমাপিকা বুঝতে পেরেছেন। তারপরে আমরা আরো হচ্ছে কয়েকটা চলেন দেখি। এবার গঠন অনুসারে কয় ভাগে বিভক্ত? গঠন অনুসারে, গঠন অনুসারে কয় ভাগে বিভক্ত? গঠন অনুসারে হচ্ছে 6 প্রকার। ঠিক আছে, আমি 6 প্রকার আগে লিখি তারপর আপনাদেরকে বলছি। অকর্ম, সকর্ম, এটা আমি ক্রিয়া লিখে দিচ্ছি, ক্রিয়া, বিকর্ম ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, আর 5 নাম্বার হচ্ছে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, এরও 6টা ভাগ রয়েছে, এটা গঠন অনুসারে
6 প্রকার ক্রিয়াপদ, ঠিক আছে? অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, যৌগিক এবং মিশ্র। ওকে, তাহলে আমরা একটু আচ্ছা আমি সব করে দিই। ফার্স্ট আমি কি পড়াবো? ফার্স্ট পড়াবো আমি তিনটা, প্রথম তিনটা। চলেন প্রথম তিনটা আমরা একটু লিখি। অকর্মক, সকর্মক আর দ্বিকর্মক, ঠিক আছে? ক্রিয়াটা আমি লিখলাম না, এটা হচ্ছে অকর্মক, ক্রস দিলাম, এটা টিক দিলাম, এটা দুইটা টিক দিলাম। কেন দিলাম সেটা বলছি। কর্ম আমরা কিভাবে চিনবো? কোনো বাক্যের কর্ম কিভাবে চিনবো? কর্ম চিনতে হলে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম চিনবো, ঠিক আছে? কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা চিনবো একটা বাক্যের কর্ম। তো একটা বাক্যে যদি আমি কাকে বা কি দিয়ে প্রশ্ন করি, এর ফলে যদি উত্তর না আসে, তাহলে সেটা অকর্মক ক্রিয়া, ক্রস, মানে উত্তর আসছে না। আর যদি একটা উত্তর আসে, তাহলে সেটা সকর্মক ক্রিয়া, এর জন্য টিক, একটা উত্তর। যদি দুইটা উত্তর আসে, ডাবল টিক দিয়েছি, তার মানে সেটা দ্বিকর্মক ক্রিয়া। কাকে বা কি দিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। প্রথম এক্সাম্পল দেখেন তো, কণা পড়ছে। এখানে কাকে বা কি দিয়ে প্রশ্ন করেন? কাকে দিয়ে তো হবে না, কি পড়ছে। এখানে কি কোনো উত্তর আছে? আপনারা কি না শুনতে ম্যাম, পাচ্ছেন? নাই। তার মানে কি এটা কি ক্রিয়া? অকর্মক ম্যাম। অকর্মক। কণা বই পড়ছে, কি পড়ছে? উত্তর তো আছে একটা, কাকে দিয়ে বলে উত্তর আসে না, কিন্তু কি দিয়ে তো উত্তর আসছে, কি? বই। তাহলে এই পড়াটা কি? সকর্মক ক্রিয়া। রবিউল হাসে, এখানে এটা অকর্মক, সকর্মক না দ্বিকর্মক বলেন তো? অকর্মক। অকর্মক। এখন ছেলেটি মাকে চিঠি লিখছে, এটা কোন ক্রিয়া বলেন? সকর্মক। একটু ভালো করে কাকে কি দিয়ে প্রশ্ন করেন। দ্বিকর্মক ক্রিয়া এটা। হ্যাঁ হ্যাঁ, কি লিখছে? চিঠি লিখছে। কাকে লিখছে? মাকে। দুইটা ক্রিয়া পাওয়া গেল, দুইটা কর্ম পাওয়া গেল, যেন এটা দ্বিকর্মক ক্রিয়া। এখন বাবা আমাকে একটি কলম দিয়েছে, এটা কি বলেন তো? যে ক্রিয়া, হ্যাঁ দ্বিকর্মক, যে হচ্ছে ক্রিয়া দুইটা কর্ম থাকে, আমাকে একটা আর কলম একটা। তাহলে কি অকর্মক, সকর্মক এবং দ্বিকর্মক ক্রিয়া কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, চলেন আমরা এখন আরো একটা ফার্স্টে নিই, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। দাঁড়ান একটু ইরেজ করে দিই। আচ্ছা, প্রযোজক ক্রিয়া কি? এটা থাকে না যে কোন নাটক যখন হয়, তখন দিক নির্দেশনা দেয় ডিরেক্টর, ধরেন দিক নির্দেশনা দিচ্ছে। তো এই যে দিক নির্দেশনা দিচ্ছে অভিনেতাদের, তখন যিনি দিক নির্দেশনা দিচ্ছেন, অভিনয়টা তিনি করছেন না অভিনেতারা করছেন?
অবশ্য অভিনেতারা করছেন। তো প্রযোজক ক্রিয়া হচ্ছে কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করায় তখন সেটা প্রযোজক ক্রিয়া, মানে নিজে কাজটা করে না, অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। যেমন আমি যদি একটা কথা বলি, যে এক্সাম্পল লিখি, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। আচ্ছা, এটা বলেন তো, শিক্ষক পড়ছে না ছাত্র পড়ছে? ছাত্র পড়ছেন তো কিন্তু পড়া পড়াচ্ছে কি শিক্ষক, কর্তাটা কিন্তু শিক্ষক, কিন্তু ছাত্র একটা কর্তা, কিন্তু শিক্ষক কি পড়াচ্ছেন, মানে দিক নির্দেশনা দিচ্ছেন যে তুমি এভাবে এভাবে পড়ো, উনি দিক নির্দেশনা দিচ্ছেন, ছাত্র পড়ছেন, তাহলে এটা কি প্রযোজক ক্রিয়া। মানে হচ্ছে যে ক্রিয়া কি কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে, মানে যখন অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন। একটা খুবই পপুলার হচ্ছে এক্সাম্পল হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। কি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ওকে, এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা দেখাচ্ছেন, মা কি দেখছেন না? দেখছেন, কিন্তু উনি আসলে চাঁদ নিজে দেখার জন্য চাঁদের দিকে তাকাননি, উনার শিশুকে বলছেন যে দেখো বাবা, মা দেখো এই যে চাঁদ। ঠিক আছে, তার মানে উনি নির্দেশনা দিচ্ছেন যে দেখো ওটা চাঁদ। তার মানে শিশুকে দেখানোর উদ্দেশ্যে উনিও তাকাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওনার মেন ইয়া হচ্ছে শিশুকে দেখানো। তো এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, এই যে এখানে যদি বলা হয় মাকে, মা হচ্ছে প্রযোজক, ইনি কর্তা। কি কর্তা? প্রযোজক কর্তা। আর এখানে এই যে শিশু, উনিও যেহেতু কাজটা করছেন, এটাও কর্তা, সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা, এটাকে বলা হয় প্রযোজ্য কর্তা। আর এই যে দেখাচ্ছেন, এটা কি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া। আপনারা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা আছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়াটা কি? যৌগিক ক্রিয়া হচ্ছে যে যেই বাক্যে একটা সমাপিকা এবং আর একটা অসমাপিকা ক্রিয়া থাকে, সেটাই যৌগিক ক্রিয়া। আমি এর আগে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার অনেক এক্সাম্পল দিলাম না, যে চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু যৌগিক ক্রিয়া, কারণ এটাতে একটা সমাপিকা এবং একটা অসমাপিকা ক্রিয়া আছে। ঠিক আছে, তারপরে আমি হচ্ছে যে আরো অনেক, যেমন আমি দৌড়াতে দৌড়াতে পড়ে গেলাম। এই যে দৌড়াতে দৌড়াতে, আমি এটা লিখলাম, এটা যেহেতু সমাপিকা অসমাপিকার মধ্যে পড়া হয়েছে, এটা সহজেই বোঝা যাবে। আমি দৌড়াতে 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 পড়ে গেলাম। এই যে দেখেন, দৌড়াতে দৌড়াতে, এটা কি? দৌড়াতে দৌড়াতে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর পড়ে গেলাম এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে কি হলো? এটা যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার সংজ্ঞাই হচ্ছে যে বাক্যে একটা সমাপিকা এবং আরেকটা অসমাপিকা ক্রিয়া থাকে, মানে দুইটারই উপস্থিতি থাকে, সেটাই হচ্ছে যৌগিক ক্রিয়া। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমাদের আর একটা থাকবে, সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়াটা দেখি। মিশ্র ক্রিয়া, তো মিশ্র ক্রিয়া কি? কয়েকটা 10টা ধাতুমূল রয়েছে, সেগুলো যদি ক্রিয়াপদের সাথে থাকে তাহলে সেটা মিশ্র ক্রিয়া হয়। ঠিক আছে, কয়েকটা ধাতুমূল রয়েছে, যেমন আমি 10টা ধাতুমূলের কথা লিখে দিচ্ছি। ধর, পর, মার, ছাড়, ভ, তারপরে হচ্ছে দে, পা,
কাঠ, খা আর যা, 1 2 3 4 5 6, হ্যাঁ, এই যে 10টা ধাতু মূল, এই 10টা ধাতু মূল যদি কোনো ক্রিয়াপদের সাথে থাকে তাহলেই সেটা ধরে নিবেন সংযোগ বা মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়ার আরেকটা নাম হচ্ছে সংযোগ, সংযোগ বা মিশ্র ক্রিয়া। ঠিক আছে, এই 4টা ধাতু মূল। আমি কয়েকটা এক্সাম্পল দেখি। এই যে এখানে আছে কাঠ, কাঠ হচ্ছে এটা কিন্তু ধাতু মূল, এগুলো কিন্তু ধাতু মূল। ঠিক আছে, ধাতু মূল আমরা যখন প্রকৃতি প্রত্যয় পড়াবো, ধাতু পড়াবো, তখন এটা জানবে। যেমন কাঠ থেকে কাটা, কাটা কি, এই যে সাঁতার কাটা, যখন সাঁতার কাটা থাকবে, এই কাঠ ধাতু থাকবে, তখন এটা কি মিশ্র। এটা ধরে নেবেন, চোখ বুজে ধরে নেবেন, এই 10টা ধাতু মূল যে যে ক্রিয়ার সাথে থাকবে সেগুলোই হবে সংযোগ বা মিশ্র ক্রিয়া। কিংবা সাঁতার কাটার পরে এই যে হ ধাতু, হ ধাতু হচ্ছে হওয়া, সেটা কি উদয় হওয়া, উদয় হওয়া। তারপরে আর একটা আছে বড় হওয়া। ঠিক আছে, তারপরে পা ধাতু, এই যে এখানে পা হচ্ছে ধাতু মূল আছে, পা ধাতু থেকে কি হবে দেখেন, কষ্ট পাওয়া, কষ্ট পাওয়া, এটা কি সংযোগ বা মিশ্র ধাতু। ঠিক আছে, তারপর আরেকটা আছে খা, খা মানে দেখেন দেখেন আমরা বলি না মার খাওয়া। তারপরে আছাড় খাওয়া, আছাড় খাওয়া। ঠিক আছে, এইরকম আবার মার ধাতু, মার ধাতু আছে। আর যদি এখানে এক্সাম্পল দেওয়া যায়, যে বলে না যে পকেট মারা, উকি মারা। তো এই 10টা আপনারা মাথায় রাখবেন, ধর, কর, মার, ছাড়, হ, দে, পা, কাট, খা, যা। হ্যাঁ, এগুলো যদি কোনো ক্রিয়াপদ ক্রিয়ার সাথে থাকে তাহলে ধরে নিবেন যে এটা হচ্ছে সংযোগ বা মিশ্র ক্রিয়া। এটা মুখস্থ করে নিবেন তাহলেই হবে। হ্যাঁ, মুখস্থ করে নিবেন। তারপর আপনারা যে কোনো হচ্ছে বইয়ে দেখবেন যে এরকম অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো যদি একবার দেখে নেন তাহলে সংযোগ বা মিশ্র ক্রিয়ায় ভুল হওয়ার প্রবাবিলিটি খুবই কম। তো এই হচ্ছে আপনাদের কি বলবো যে ক্রিয়াপদের উপর আলোচনা। তো ক্রিয়াপদটা তো আপনারা বুঝতে পেরেছেন সব ভাগগুলো। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাদের সর্বনামটা একটু পরে পড়াই। সর্বনামটা খুবই সহজ, জাস্ট কয়েকটা প্রকারভেদ। আর সর্বনাম মানে তো আমরা জানি যে নামের পরিবর্তে বা বিশেষের পরিবর্তে বসে। এটা 5 থেকে 7 মিনিট হলেই হয়ে যাবে, যেহেতু আপনাদের মনোযোগ এখন আছে। আমরা হচ্ছে অব্যয় পদটা একটু পড়াই। ঠিক আছে, তো অব্যয় পদ সম্বন্ধে কি যে অব্যয় পদ, এই যে আমাদের যে আমরা তো জানি যে আমাদের ব্যাকরণ বই 2021 সালে পরিবর্তন করা হয়েছে, নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা। হ্যাঁ, তো এই অব্যয় পদ সম্পর্কে বলা রয়েছে নবম দশম শ্রেণীর যে পুরাতন ব্যাকরণ বই রয়েছে সেই ব্যাকরণ বই। নতুন যে ব্যাকরণ বইটা রয়েছে সেখানে কিন্তু অব্যয় পদটাকে বিলুপ্ত করা হয়েছে। ঠিক আছে, অব্যয় পদটাকে বিলুপ্ত করে 3টা হচ্ছে বিষয়ে আলোচনা করা হয়েছে। চলেন আমরা 3টা বিষয় দেখি। একটা হচ্ছে এটা নতুন ব্যাকরণ বইয়ে, যে সেটা হচ্ছে যোজক, আবেগ, আর 3 নাম্বারটা হচ্ছে অনুসর্গ। এই 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি আপনাদের শুধুমাত্র যোজক, আবেগ, অনুসর্গ করি, অব্যয় কিন্তু একটা মৌলিক বিষয়, এমনি অন্যান্য বোর্ড বই থেকে বিলুপ্ত করা হয়েছে, কিন্তু মূলত অব্যয় পদ তো একটা আছে না। তো আমি যে এই যে অব্যয় পদ থেকে এই 3টা অংশ নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, আমি এই 3টার সাথে একটা কানেক্ট করে দিব যে আসলে অব্যয় পদ কি এর ভেতরে নাই, বা অব্যয় পদের কোন ভাগগুলোকে আসলে যোজক বলা হয়, আবেগ বলা হয়, অনুসর্গ বলা হয়। ঠিক আছে, এই বিষয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আমি সংক্ষেপে আলোচনাটা করার চেষ্টা করব। তো আমরা আমাদের শিরোনামটাই দিই যে অব্যয় পদ। হ্যাঁ, অব্যয় পদ, পরে আমি যোজক, অনুসর্গ, আবেগের সাথে আমি একটু কানেক্ট করে দিব।
আমরা যখন অব্যয় পদের সংজ্ঞা করি তখন কি বলি? বলি হচ্ছে দেখেন ন ব্যয় অব্যয়, অব্যয় যখন আপনারা পড়বেন, হ্যাঁ, মানে যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় তাই অব্যয়। ঠিক আছে, এভাবে যদি আমরা পড়ি যে ন ব্যয় অব্যয়, যার ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় তাই অব্যয়, এটা করে আমরা বিভিন্ন হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন যাই তখন আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে এটা কি, মানে অব্যয় পদটা নির্ণয় করতে যে কনফিউজড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পলের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দিব যে অব্যয় পদটা আসলে কি। ঠিক আছে, চলেন আমরা একটা হচ্ছে এক্সাম্পল লিখি। আচ্ছা, এখানে আছে আকাশ অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি। আপনারা তো এখানে সবাই মোটামুটি অল্প বিস্তর পড়াশোনা করেন, এখানে আপনারাই বলেন তো অব্যয় পদ কোনটি? তাই। আর একটা এক্সাম্পল লিখি। আচ্ছা, এখানে বলেন তো অব্যয় পদ কি? তাই, এখানে তাই বই। বলেন আপনারা, এই তাই তো বুঝতে পারছেন, এভাবে কি সবসময় সহজ ভাবে পরীক্ষার হলে দিবে না। আপনার কতটুকু বুঝেছেন, জেনেছেন, বা আপনি আসলেই অব্যয় পদটা বোঝেন কিনা সেটা আপনাদের জানার চেষ্টা করে বলেন তাই বই কি, এখানে অব্যয় পদ কোনটি? বই হবে। হুম, বই। এটা কেন বই বললেন? তাই মানে একটা কিছু বুঝাইছে, আর এখানে কি একটা কারণ, দুইটার মাঝে সংযোগ স্থাপন করছে। আচ্ছা ঠিক আছে, এখানে বই মানে কি বই বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে বই মানে? আমি কি বোঝাচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে আকাশ অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি। এখানে যদি আপনারা আকাশটাকে বাদ দেন, ধরেন এই আকাশটাকে বাদ দেন, হ্যাঁ, তাহলে কি অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি, কে অসুস্থ প্রশ্ন আসে না? আসে। আচ্ছা, আমি অসুস্থটা বাদ দিলাম, শুধু আকাশটা ধরলাম যে আকাশ তাই সে পরীক্ষা দিতে পারেনি, কেন পরীক্ষা দিতে পারেনি প্রশ্ন চলে আসে। তারপরে ধরেন এখানে পরীক্ষাটা বাদ দিয়ে যদি আমি লিখি যে আকাশ অসুস্থ তাই সে দিতে পারেনি, কি পারেনি? পরীক্ষা দিতে পারেনি। তো দেখেন একটা কোশ্চিন চলে আসছে, কিন্তু আমি এই তাই অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি আকাশ অসুস্থ সে পরীক্ষা দিতে পারেনি, সেন্টেন্সের অর্থগত দিক থেকে কোনো পরিবর্তন কি হয়েছে আমি তাইটা বাদ দিলে? না ম্যাম। তার মানে কি যে পদটা বাক্য থেকে যদি আমরা ফেলে দিই এবং এই ফেলে দেওয়ার পরে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না, সেটাই অব্যয় পদ। মানে বাক্য থেকে এটা অনুসর্গ বাদ দিয়ে, কিন্তু এই অনুসর্গ পাঠটা কিন্তু বাদ দিয়ে, এটা অব্যয়ের একটা অংশ, কিন্তু অনুসর্গটা বাদ দিলে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন হয়, অনুসর্গটাকে সাইড করে। ঠিক আছে, মানে যে পদটা বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের অর্থে তেমন কোনো পরিবর্তন হয় না, সেটাই অব্যয় পদ। দেখেন তাইটা বাদ দিলে কিন্তু অর্থের তেমন একটা পরিবর্তন ঘটছে না। এখন আপনাদের একটা কথা বলি, আমি যদি সেটা বাদ দিয়ে দিই আপনারা একটু দেখেন তো অর্থের কোনো পরিবর্তন হয়েছে কিনা। হয়েছে পরিবর্তন? আকাশ না ম্যাম, কোনো হয় না। তাহলে কি সেটা কি অব্যয় পদ? না। অব্যয় পদ না। আসলে এখানে কথা হচ্ছে যে অনেক সময় বাক্য থেকে যদি আমরা সর্বনাম এবং বিশেষণ, সর্বনাম এবং বিশেষণ পদটাও ফেলে দিই তাহলেও বাক্যের অনেক সময় তেমন একটা অর্থের পরিবর্তন হয় না। তবে এই যে সর্বনাম এবং বিশেষণ এবং অব্যয়ের মধ্যে পার্থক্য হচ্ছে
অব্যয়টা ফেলে দিলেও অর্থের কোনো পরিবর্তন হয় না এবং একই সাথে অব্যয়ের সাথে বাক্যের অন্য কোনো পদের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু সর্বনাম এবং বিশেষণের থাকে। যেমন সেটা, সে কে, আকাশ, একটা সম্পর্ক আছে না? আকাশ থেকে তো, আকাশ হচ্ছে বিশেষ্য, সে হচ্ছে সর্বনাম। আকাশের পরিবর্তে সে বসেছে, একটা সম্পর্ক আছে। একইভাবে যদি বলা হয় কমল ভালো ছেলে, এখন চলেন তো আমি এই ভালো অংশটা বাদ দিয়ে দিলাম, কমল ছেলে হয় না? কমল একটা ছেলে, ছেলে হয়, কিন্তু কিন্তু দেখেন ভালোটা দিয়ে ছেলের একটা দোষ গুণ বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে এই ভালোটা কিন্তু ছেলের হচ্ছে একটা দোষ গুণ অবস্থা বিবেচনা করছে। বাক্যটা কিন্তু হয়ে যায় কমল ছেলে, কিন্তু ভালো ছেলে, যে ছেলের দোষ গুণটা ধরা পড়ছে না। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু ভালো ছেলেটাকে কি করছে, মডিফাই করছে। কিন্তু তাই কি কারকে মডিফাই করছে এখানে? করছে না কিন্তু। তাহলে এই সর্বনাম, বিশেষণ এবং অব্যয়ের এটাই পার্থক্য, যে না, অব্যয়টাকে যদি আমরা বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলে বাক্যের তেমন একটা পরিবর্তন হয় না, একই সাথে অব্যয় পদের সাথে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকে না, কিন্তু সর্বনাম এবং বিশেষণকেও অনেক সময় ফেলে দিলে তেমন একটা পরিবর্তন হয় না বাক্যের, কিন্তু বাক্যটা কিন্তু থাকে। কিন্তু মানে সর্বনাম এবং বিশেষণের সাথে বাক্যের অন্য যে কোনো একটা পদের সম্পর্ক থেকে যায়, যেমন ভালোর সাথে ছেলের সম্পর্ক, সে সাথে আকাশের সম্পর্ক। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারলেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন তাই বইটি নিয়ে কথা বলবো। এই বই মানে হচ্ছে না, ওকে, না। তাই নাকি? যেমন আপনার ফ্রেন্ড এসে বললো যে জানিস আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, তাই নাকি? বলেন না আপনারা, তাই কি, তাই নাকি, বা তাই বই কি? ঠিক আছে? তো এই যে কথাটা, এটা হচ্ছে আসলে একটু অবাক বা মানে বিস্ময় প্রকাশ করতে বা ইয়া করতে, যে না, তাই বই কি, তুমি কি আমার ব্যাংকে সিনিয়র অফিসার হয়ে গেছে, তাই নাকি? তাই বই কি এই অর্থে ব্যবহৃত হয়। দেখেন তাই কি দিয়েও কিন্তু প্রকাশ করা যায়, তাই কি বইটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, বা বইয়ের যে অর্থ নাটা বাদ দিয়ে দেওয়া যায়, বাক্যের কিন্তু অর্থ থেকে যায়। তাই এখানে বইটা হচ্ছে অব্যয় পদ, ঠিক আছে? এখন চলেন আমরা তো সংজ্ঞা দিলাম, তো অব্যয় পদের অ্যাকচুয়াল সংজ্ঞা কোনটা? অ্যাকচুয়াল সংজ্ঞা দেখেন আমি মুখে বলে দিচ্ছি, আপনারা বিভিন্ন বই পাবেন। এটা হচ্ছে যে পদ বাক্যের অন্য দুটি পদের মধ্যে সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটিয়ে থাকে, বা যে পদ বাক্যের অলংকার হিসাবে ব্যবহৃত হয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, তাকে অব্যয় পদ বলে। মানে অব্যয় পদ হচ্ছে বাক্যের মধ্যে দুটি পদের সংকোচন ঘটাতে পারে, সংযোজন ঘটাতে পারে, বিয়োজন ঘটাতে পারে। এই সংযোজন, বিয়োজন, সংকোচন প্রত্যেকটা বিষয় আমরা পরে পড়ব। এবং যে পদ বাক্যের অলংকার রূপে ব্যবহৃত হয়, জাস্ট বাক্যটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য ব্যবহৃত হয়, তাকেই বলা হবে অব্যয় পদ। ঠিক আছে? এই সংজ্ঞা আপনারা অনেক জায়গায় পাবেন, তাই আমরা লিখলাম না। হ্যাঁ, চলেন আমরা আরো কিছু জিনিস আপনাদেরকে শেখাই। সেটা হচ্ছে ফার্স্ট, এখন দেখি যে অব্যয় শব্দ তিন প্রকার। দেখেন আমি কিন্তু অব্যয় পদ বলিনি, অব্যয় শব্দ বলেছি, ঠিক আছে? মানে যে শব্দগুলো অব্যয় হিসাবে ব্যবহৃত হয় সেই শব্দগুলো তিন প্রকার। একটা হচ্ছে বাংলা, দুই নাম্বার হচ্ছে তৎসম, আর তিন নাম্বার হচ্ছে আপনার বিদেশি। তো বিভিন্ন বইয়ে দেখা যায় যে ওভারঅল যে শব্দগুলো অব্যয় হিসেবে ব্যবহৃত হয় তার ভিতরে শুধুমাত্র পাঁচটাই বাংলা শব্দ সাধারণত হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে পাঁচটা। মানে পাঁচটা শব্দ হচ্ছে বাংলা যেগুলো অব্যয় হিসেবে ব্যবহৃত হয়, আমি পাঁচটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আর, আবার, ও, হা, না। এই পাঁচটা হচ্ছে বাংলা। আর, আবার, ও, হা, না।
এখন বিদেশি শব্দ কয়টা? 7টা বিদেশি শব্দ অব্যয় পদ হিসেবে ব্যবহৃত হয়। আমি একটা টেকনিক, এমনি নরমালি একটা টেকনিক দিচ্ছি। আচ্ছা, আমি একটু এটা ক্লিন করি, এটা আলাদা ভাবে লিখতে হবে। আসলে এটা টেকনিক বানানো যায়নি, জাস্ট মনে রাখার জন্য আমি একটা দিচ্ছি। এই যে আব্বা মাখু মাখা, এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। এই আ দিয়ে কি হবে সেটা হচ্ছে আলবত, এটা একটা বিদেশি শব্দ। আলবত, আলবত মানে কি? অবশ্যই। তারপরে আমি দেখেন সেপারেট করে লিখেছি ব, ব দিয়ে হবে বহুত। এই বহুত মানে হচ্ছে অনেক। আবার বা দিয়ে কি, আমি বা দিয়ে হয়নি, ধরেন বাস লিখলাম, আসলে এটা হবে সাবাস, সাবাস। ঠিক আছে, তারপরে মা দিয়ে হবে মারহাবা, বলে না মারহাবা। মারহাবা শব্দটা আসলে প্রশংসামূলক ভাবে কাউকে উৎসাহ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যে হচ্ছে মারহাবা তুমি এই কাজটা করতে পেরেছো, মানে প্রশংসামূলক, কেউ কোনো কাজ করতে পেরেছে সেক্ষেত্রে। ঠিক আছে, খুব। তো এখানে আমরা সাধারণত, আমি যদি বলি আমি তোমাকে খুব ভালোবাসি, খুব, এখানে আমি তোমাকে খুব ভালোবাসি, দেখেন আমি তোমাকে খুব ভালোবাসি। এখানে বলেন তো খুব অর্থ কি? অনেক আপনারাই বলেন। বুঝাইছে, হ্যাঁ, অনেক বুঝাইছে। অনেক বুঝাইছে, বাট এই খুব মানে কিন্তু অনেক নাই, এই খুব মানে হচ্ছে সুন্দর। বিদেশি যে এটা সুন্দর, ঠিক আছে, সুন্দর, এটা মানে হচ্ছে সুন্দর। যেমন বলা যায় যে খুবসুরত, খুবসুরত, এটা হচ্ছে সুন্দর দেখতে চেহারা, সুন্দর সুরত। তারপরে বহুত খুব, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এটা এই সুন্দর অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরে লাস্ট একটা আছে যে আমি আগে খাটা বলিনি, তারপরে মাটা বলছি। খা মানে হচ্ছে খাসা, খাসা অর্থে কি? চমৎকার অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। এখন লাস্টে থাকলো মা, মাটা মাইরি। আচ্ছা বলেন তো মাইরি কি অর্থে ব্যবহৃত হয়? বলেন আপনারা পারবেন, মাইরি কি অর্থে ব্যবহৃত হয়? দারুণ। আচ্ছা, আচ্ছা, এই যে আহ ইয়া তো দেখেন, মানে ইন্ডিয়ান যে ছবিগুলা থাকে বাংলা, বলে না যে অনেক সময় মাইরি আমি এই এই আমি এই কাজটা করিনি, গলায় হচ্ছে হাত দিয়ে একটু চিমটি কেটে বলে না মাইরি আমি এই কাজটা করিনি, কেন বলে? মানে কোনো কিছুতে জোর দেওয়ার জন্য। মানে জোর না, এটা শপথ অর্থে, যে মাইরি আমি এই কাজটা করিনি। ও হ্যাঁ, আচ্ছা। আমরা যে আমাদের ইসলাম ধর্মে যারা থাকে, হ্যাঁ, যারা ইসলাম ধর্মে, তাদের সবচাইতে পবিত্র জিনিস কি? আল্লাহ তাআলা। আমরা অনেক সময় কসম কাটি না, আল্লাহর কসম আমি এই কাজটা করি না, করিনি, কাটি না? আপনারা কাটেন না? কাটি কিন্তু, আল্লাহর কসম। তো এখন এই যে খ্রিস্টান ধর্মে সবচাইতে মানে তাদের পবিত্র যে মানুষটা, সেটা হচ্ছে মেরি, মাদার মেরি। এই মেরি থেকেই চলে আসছে মাইরি, ঠিক আছে। এটা ইন্ডিয়ায় বেশি ব্যবহৃত হয়, কলকাতায়, যে মাইরি আমি এই কাজটা করিনি। মেরি থেকে তারা এই কোনো যে শপথ অর্থে, যে না আমি সত্যি এই কাজটা করিনি, এরকম একটা অর্থে এই মাইরি শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে। কসম কাটা, যেটা কসম কাটে আর কি।
তো এগুলোই হচ্ছে আপনার ইয়া। আর আরেকটা থাকলো কি তৎসম। এই যে 7, 5, 12টা বাদ দিয়ে আরো প্রায় 40-45টার মতো শব্দ যেগুলো অব্যয় পদ হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকেই বলা হয় তৎসম অব্যয়। আপনারা যখন তৎসম অব্যয়, ঠিক আছে। তো এখানে অনেকগুলা রয়েছে তৎসম অব্যয়, আমি এমনি নরমালি কয়েকটা লিখে দিই তাহলে বুঝবেন। আর বাদ বাকি মানে এই 12টা ছাড়া বাদ বাকি যতগুলা সব হচ্ছে তৎসম ধরে নেবেন। হ্যাঁ, যেমন আছে এবং, নতুবা, যেখানে, ঠিক আছে, তথাপি, আমি কয়েকটা লিখছি, তথাপি, সুতরাং, অধিকন্তু, ঠিক আছে, যেহেতু, সেহেতু, মানে অনেক রয়েছে। বাদ বাকি সব হচ্ছে আপনার তৎসম অব্যয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে অব্যয় পদ কয় প্রকার, আপনারা বলেন তো একটু। পারবেন? অব্যয় পদ কয় প্রকার? পারবেন না, না? আচ্ছা, ভালো কথা। অনেক সময় বলে ফেলতে পারেন যে 3 প্রকার, আমি কিন্তু অব্যয় শব্দ 3 প্রকার বলেছি। হ্যাঁ, অব্যয় শব্দ 3 প্রকার বলেছি। পদের আরো ভাগ রয়েছে, পদের ভাগগুলো এখন আমরা একটু দেখবো। হ্যাঁ, এই পর্যন্ত তো আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি? ম্যাডাম, ম্যাডাম মাইরি শব্দের অর্থ জানি কি যেন বলছিলেন? ওই যে কসম কাটা অর্থে মাইরি। আপনি ইন্ডিয়ান ছবিগুলো, বাংলা ছবিগুলো দেখলে দেখবেন যে গলার কাছে হাতে একটা চিমটি কেটে বলে না, মাইরি বলছি আমি এই কাজটা করিনি। শপথ কাটা অর্থে ব্যবহৃত হয়, কসম কাটা অর্থে। আমরা বলি না আল্লাহর কসম আমি এই কাজটা করিনি, বলি না? মাইরিও সেটা অর্থে ব্যবহৃত হয়। মাদার মেরির কাছ থেকে মাইরি, যেমন আমরা আল্লাহর কসম বলি, তারা এই যে মেরির কাছ থেকে মাইরি খ্রিস্টানরা ব্যবহার করে থাকে। সেটা ইন্ডিয়ায় বেশি এই কসম কাটা অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন এবার? জি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরের অংশে যাই। এটা জাস্ট আমি শব্দগুলো দেখালাম। এখন অব্যয় পদ হচ্ছে 4 প্রকার। আমি কানেক্ট করে দিব সবকিছু, এখন দেখবেন যে নতুন বইয়ের বিষয়গুলো কিভাবে আগকার বইয়ের সাথে মিল রয়েছে। অব্যয় পদ বললাম, অব্যয় পদ হচ্ছে 4 প্রকার, ঠিক আছে, 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, অব্যয়। 2 নাম্বার হচ্ছে অনন্যই অব্যয়। 3 নাম্বার হচ্ছে অনুকার অব্যয়। আর 4 নাম্বার হচ্ছে অনুসর্গ। আপনারা, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আবার ক্লাস শুরু করব। জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি একটু একটা কাজের জন্য বিরতি নিই। সাওত্তা দাস তোমাকে কি ম্যামের পিডিএফ গুলা প্রোভাইড করছিল? আমাকে কেউ কিছু বলছেন? হ্যাঁ, তোমাকে ম্যামের পিডিএফ দেওয়ার কথা ছিল, পিডিএফ দিছিল? মানে জিকে তো? হ্যাঁ, জিকের ক্লাসে যে পিডিএফ দেওয়ার হ্যাঁ কথা হ্যাঁ, আমি বলছিল তো নাম্বার। গ্রুপে শেয়ার করছি, আপনি গ্রুপে নাই কোথাও। আমি তো গ্রুপে পাইনি তো। কোন গ্রুপে শেয়ার করছো আমারে? আচ্ছা, আপনি কোন গ্রুপে আছেন?
আমি তো এটা নাম্বার 1, মানে বেস নাম্বার 1 আর কি। ও ভাই মানে আমি শেয়ার করছি, বুঝছেন মানে আমি তো ব্যাংক জব গ্রুপে এত তো আ- আচ্ছা আর আমরা কি তাহলে ক্লাস শুরু করি। সমুচ্চয়ী অব্যয় আমরা আগে বলেছি যোজক অংশ, এই সমুচ্চয়ী অব্যয়টাকেই বলা হয় যোজক, ঠিক আছে। অনন্যয়ী অব্যয়টাকে বলা হয় আবেগ, আর অনুসর্গ তো অনুসর্গই। হ্যাঁ, আর এখান থেকে অনুকর অব্যয়টা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। অনুকয় অব্যয়টা বাদ দেওয়া হয়েছে। এখন যেহেতু বাদ দেওয়া হয়েছে তারপরেও নতুন বইয়ে সংযোজন অনুসারে যোজক, আবেগ আর অনুসর্গ নিয়ে আসা হয়েছে। এখন যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে অব্যয় পদ কত প্রকার, আপনারা কি দিবেন? 4 প্রকার। 4 প্রকারই দিবেন, কারণ অব্যয় পদের তো আসলে প্রকারভেদে পার্থক্য নাই। আপনাদের নতুন বইয়ে যোজক, আবেগ এবং অনুসর্গ সংযোজন করা হয়েছে, কিন্তু মৌলিক বই, মূল এমনি অন্যান্য বই অনুসারে তো অব্যয় পদ 4 প্রকার, সেটা হচ্ছে সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুকার অব্যয় এবং অনুসর্গ অব্যয়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সেটা হচ্ছে 4 প্রকারই দিবেন। তো আমরা অনুসর্গ দিয়ে স্টার্ট করি। তো অনুসর্গ কি? অনুসর্গের সংজ্ঞা হচ্ছে বাক্যের দুটি পদের মধ্যে সমন্বয় সাধনকারীকেই বলা হয় অনুসর্গ। দুইটা পদের মধ্যে যদি সমন্বয় সাধন করে, যেমন আমি যদি লিখি আমি কলম লেখি, লেখি বা লিখি যাই লিখেন। এখন আমি কলম লেখি, এটা কি কোনো বাক্য হলো? কিন্তু আমি এই দুইটা হচ্ছে পদের ভিতরে দিয়ে লিখি, তাহলে কি একটা অর্থ হলো যে আমি কলম দিয়ে লিখি, ঠিক আছে। এটা সমন্বয় সাধন হলো না? কলম এবং লেখি এই দুইটার মধ্যে কি সমন্বয় সাধন হলো, তাহলে কি এটা হচ্ছে অনুসর্গ অব্যয়। এটাই হচ্ছে অনুসর্গ অব্যয়, ঠিক আছে। আমি কলম দিয়ে লিখি। তারপরে আরো যদি আসে মাথার উপরে যদি নীল আকাশ, নীল আকাশ, তাহলে মাথার নীল আকাশ এটা কোনো হচ্ছে না, কিন্তু মাথার এবং নীলের ভিতরে যদি উপরে লিখে দিই তাহলে মাথার উপরে নীল আকাশ একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে। এই উপরেটা হচ্ছে অনুসর্গ অব্যয়, ঠিক আছে। এখন অনুসর্গ হচ্ছে বাংলা ভাষায় তো বহু অনুসর্গ রয়েছে, আমরা জানি যে এমনি নর্মাল আমি বলছি যে অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে। বই খুললে দেখবেন অনুসর্গের চ্যাপ্টারে দেখবেন প্রচুর অনুসর্গ রয়েছে। এদের মধ্যে দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, চেয়ে, অপেক্ষার মধ্যে এই কয়েকটা অনুসর্গ হচ্ছে বিভক্তি রূপে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো অনুসর্গ তো আমরা অনুসর্গের বইয়ে চ্যাপ্টার দেখলেই বুঝবো যে অনেকগুলো অনুসর্গ রয়েছে, তাহলে অনুসর্গ অব্যয় কয়টা রয়েছে? তো বাংলা ভাষায় যতগুলো অনুসর্গ রয়েছে সবগুলোই অনুসর্গ অব্যয় পদ, মানে যতগুলো অনুসর্গ রয়েছে সর্গ রয়েছে সবগুলোই অনুসর্গ অব্যয় পদ। তো এই যে অনুসর্গগুলো কি অর্থে কিভাবে ব্যবহৃত হচ্ছে, অবশ্যই অনুসর্গের আমি একটা ক্লাস করাবো, সেখানে আপনাদের বুঝিয়ে দিব। তবে কোন পরীক্ষার হলে তো আপনাদের প্রশ্ন আসবে, একটা লাইন দিয়ে বলবে হচ্ছে নিচে অনুসর্গ থাকবে, অব্যয় থাকবে, ঠিক আছে, বা অনুসর্গ অব্যয় থাকবে। কোন টাইপের কোশ্চিন হলে আপনারা কি অ্যান্সার দিবেন আমি সেটা শুধু আপনাদের বলে দিচ্ছি। শুধু এতটুকু মাথায় রাখবেন, যতগুলো অনুসর্গ সবগুলোই কিন্তু
অনুসর্গ অব্যয় পদ। ঠিক আছে, এখন কোশ্চিনের প্যাটার্ন অনুসারে আপনারা এই হচ্ছে নামটা দিবেন। কিরকম দেখেন, আমি লিখছি এখানে, লিঙ্ক করে নিই। আমি আগের ইয়াটাই লিখলাম, হ্যাঁ, যে যদি প্রশ্ন আসে এটা যে আমি কলম দিয়ে লিখি, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন আসলো এটা, এখানে দিয়ে কি, এখানে দিয়ে কি, এটা একটা প্রশ্ন। আমি আর একটা প্রশ্ন লিখছি, এখানে দিয়ে এর ব্যাকরণিক নাম কি। আমি আর একটা প্রশ্ন লিখছি, এখানে দিয়ে কোন অব্যয় পদ বা কোন অব্যয় পদও যদি বাদ থাকে, কোন পদ বা অব্যয় পদ যে কোনো একটা। এখন বলেন তো এখানে দিয়ে কি, আমি কলম দিয়ে লিখি, এখানে দিয়ে কি। এখন আপনার অপশনে যদি হচ্ছে অনুসর্গ অব্যয় থাকে প্লাস অনুসর্গ থাকে, আপনি কোনটা দিবেন এই প্রশ্নের উত্তরে? অনুসর্গ অব্যয়। কোনটা দিবেন? অনুসর্গ অব্যয়। না, অনুসর্গ তো আলাদা একটা ইয়া, কিন্তু আপনার যদি বলা হয় এখানে দিয়ে কি বা এখানে দিয়ে এর ব্যাকরণিক নাম কি, তখন শুধুমাত্র অনুসর্গ হবে, অব্যয় হবে না। ঠিক আছে, অনুসর্গ হবে, অব্যয় হবে না। কিন্তু যদি বলা হয় এটা কোন পদ, পদ চাইছে, পদের দিক থেকে এটা অনুসর্গ অব্যয়। কিন্তু এমনি নর্মাল ব্যাকরণিক নাম এগুলোর হচ্ছে আপনার যদি বলে অপেক্ষা, অবধি, এগুলোর এমনি ব্যাকরণিক নাম হচ্ছে এগুলো অনুসর্গ, যখন বাক্যে ব্যবহৃত হবে অনুসর্গ। ঠিক আছে, কিন্তু এগুলোই যখন আপনার বাক্যে ব্যবহৃত হবে প্লাস জানতে চাইবে কোন পদ, পদের দিক থেকে কোন পদ, তাহলে সেটা হবে, এটা হচ্ছে অনুসর্গ অব্যয়। ঠিক আছে, পদ জানতে চাইবে, আমরা পদ প্রকরণ পড়াচ্ছি, পদ যখন জানতে চাইবে তখন অনুসর্গ অব্যয়, বা কোন অব্যয় পদ, পদটা থাকতে হবে তখন অনুসর্গ অব্যয়। আর শুধুমাত্র যদি বলা হয় এর ব্যাকরণিক নাম কি বা এখানে দিয়ে কি, তখন সেটা হবে কি আপনার অনুসর্গ। এরকম কনফিউজ করে আপনাদের কোশ্চেন করতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। অনুসর্গ চ্যাপ্টারটা পুরাটাই আমি পড়াবো, কিন্তু তার আগে আপনাদেরকে কি বুঝতে হবে যে বাংলা ভাষায় যতগুলো অনুসর্গ রয়েছে সবগুলোই কিন্তু অনুসর্গ অব্যয়। ঠিক আছে, বাক্যে ব্যবহৃত হলে ওটাই অনুসর্গ, ওটাই অনুসর্গ অব্যয়, কিন্তু আপনার প্রশ্নের প্যাটার্ন অনুসারে আপনাকে জানতে চাইতে পারে। বা এখানে এটা দিতে পারে আমি কলম দিয়ে লিখি, এখানে অনুসর্গ অব্যয় কোনটি, যেটা অনুসর্গ সেটা অনুসর্গ অব্যয় দিয়ে। আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি ম্যাডাম। আচ্ছা, আমি অনুসর্গের কি অর্থে ব্যবহৃত হয়েছে বা এটা সংকোচন করছে না সম্প্রসারণ করছে না বিয়োজন করছে, এর প্রত্যেকটা বিষয় বা ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হচ্ছে অনুসর্গ উপসর্গ, অনুসর্গের একটা ক্লাস নিব, সেখানে বুঝাবো। তো অনুসর্গ অব্যয় থেকে কতটুকু আপনাদের জানতে হবে আমি ততটুকুই জানিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমাদের আর একটা কি অনুকার অব্যয়, যেটা আপনাদের পুরাতন অনুসারে এখন ওই যে দ্বিরুক্তি শব্দে সাধারণত এই অনুকার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে পড়ানো হচ্ছে নতুন সিলেবাস অনুসারে অনুকার অব্যয়টা। অনুকার অব্যয় কি? অনুকার অব্যয় হচ্ছে নর্মাল একটা ইয়া, আমি দেখছি, দেখেন, হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড, মানে মানুষ কর্তৃক সৃষ্ট ন্যাচারাল সাউন্ড, মানে মানসিক ওই সাউন্ড গুলো সৃষ্টি করেছে তা না,
মানুষ নাম দিয়েছে, মানে হিউম্যান বিং যে ন্যাচারাল সাউন্ড গুলোর নাম দিয়েছে সেটাই অনুকর অব্যয়। আমি কয়েকটা এক্সাম্পল লিখি। ঠিক আছে, এটা একটা। আচ্ছা, এখানে আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বাতাস বয় শন শন, শুকনো পাতার মরমর ধ্বনি মরমর। এখন বলেন তো, বৃষ্টি পানিতে পড়লে একরকম শব্দ, মাটিতে পড়লে একরকম শব্দ, টিনের চালে পড়লে একরকম শব্দ, কাগজে পড়লে আর এক রকম শব্দ, ভিন্ন ভিন্ন শব্দ হয় কি? আপনারা বলেন তো, জি একই ম্যাম, শব্দ হয়। পান, ভিন্ন ভিন্ন শব্দ পান না? তাহলে আমরা টাপুর টুপুর কি? আসলে এটা আমরা মানুষরা দিয়েছি, যে বৃষ্টি যে পড়ে সেটার একটা নাম দিয়েছি টাপুর টুপুর, যে শব্দটা হয়। বাতাস বয় শন শন, সবসময় কি বাতাস শন শন করেই বয়? এটা শন 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 আপনি কি শুনতে পান? এটা না আমরা ম্যাম। নাম দিয়েছি, আমরা নাম দিয়েছি। শুকনো পাতা মর মর ধ্বনি, সবসময় শুকনো পাতা কি এই যে আপনি যখন পা দিয়ে হাঁটবেন এরকম সাউন্ড হবে মর মর মর, হয় কি? ছোট বাচ্চা কাঁদে ট্যা ট্যা করে, আসলে কি ছোট বাচ্চা যখন কাঁদে তখন এরকম করে ট্যা ট্যা ট্যা, এগুলো কি করে? আপনারা কি শুনেছেন কখনো? না ম্যাম। তারপরে পাখি ডাকে কিচির মিচির। আচ্ছা, পাখি কি এরকম করে কিচির মিচির কিচির মিচির? না, আমরা ওই ডাকটার নাম দিয়েছি কিচির মিচির। তাহলে এই হিউম্যান বিং ক্রিয়েটেড যত ন্যাচারাল সাউন্ড রয়েছে, এটা হিউম্যান বিং ক্রিয়েটেড, মানে হিউম্যান বিং এই সাউন্ডটা করে না, সাউন্ডটা বিভিন্ন জায়গা থেকে হয়, আমরা তার নামটা ক্রিয়েট করেছি। ঠিক আছে, এগুলোই হচ্ছে অনুকার অব্যয়। বুঝতে পেরেছেন অনুকার অব্যয় কোনটা? ওই সাউন্ডটা হোক আর না হোক আমরা নাম দিয়েছি জানার জন্য, এটাকেই বলা হয় অনুকার অব্যয়। এই অনুকার অব্যয় ওই যে দ্বিরুক্তি শব্দে ব্যবহার হচ্ছে, যখন পড়বেন তখন এখন বর্তমানে এই অনুকার অব্যয়টা অ্যাড করা হয়েছে। অনুকার ধ্বনি যেটা, যে টাপুর টুপুর শন শন মর মর। ঠিক আছে, এই হচ্ছে অনুকার অব্যয়ের আরো কয়েকটা নাম রয়েছে, ভিন্ন নামগুলো আমি একটু বলে নিই। আরো 3টা নাম রয়েছে যেটা মানে অনুকার অব্যয়, মানে ওই ধরেন এই যে আমি লিখে দিচ্ছি, অনুকার দ্বিরুক্তি। 2 নাম্বার হচ্ছে ধনাত্মক অব্যয়। 3 নাম্বার হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি, মানে যা অনুকার অব্যয় তাই অনুকার দ্বিরুক্তি, তাই ধনাত্মক অব্যয় তাই ধনাত্মক দ্বিরুক্তি। দেখেন, দ্বিরুক্তি মানে 2বার উক্ত হয়েছে এমন, টাপুর টুপুর 2বার, শন শন 2বার, মর মর 2বার, ট্যা ট্যা 2বার। ঠিক আছে, তারপরে ছুটির ঘন্টা বাজে ঢং ঢং, মানে 2বার উচ্চারিত যা হয় তাকে দ্বিরুক্তি বলে। ঠিক আছে, নদীর কলতান, হ্যাঁ কলতান, তারপরে শুকনো মাতার মর্মর ধ্বনি, পাখি ডাকে কিচির মিচির 2বার উক্ত হয়েছে। এবার বুঝতে পেরেছেন যে অনুকর অব্যয় কোনগুলো হবে? যেগুলোকে হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড গুলোকে আমরা অনুকর অব্যয় বলবো। বুঝতে পারলেন তো এটা? জি ম্যাম, বুঝতে পারছি। তারপরে আমরা আরেকটা পড়াবো, সেটা হচ্ছে অনন্যই অব্যয়, যেটাকে বলা হয় আবেগ। আমি নিচ থেকে যাচ্ছি, সমস্যা নাই। অনন্যই অব্যয়, ঠিক আছে। অনন্যই অব্যয় হচ্ছে মনের ভাব প্রকাশক অব্যয়। এটাকে আমি যদি এক কথায় বলি যে মনের ভাব প্রকাশক অব্যয়। ঠিক আছে, মানে যে অব্যয় দ্বারা মনের ভাব প্রকাশিত হয়। আমি কয়েকটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল দিয়ে বোঝালে আপনাদের পক্ষে সহজ হবে। ধরেন বলে না যে বাহ,
এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখে না, ওই যে এক্সক্লেমেটরি যে সাইন চিহ্ন, ঠিক আছে? বাহ, চমৎকার লিখেছো। আনন্দ। বাহ, চমৎকার লিখেছো। এই বাহটা হচ্ছে অনন্যই অব্যয়, ঠিক আছে? মানে আবেগ বোঝাতে, কষ্ট বোঝাতে, বা আবেগ, মানে আবেগ তো বিভিন্ন প্রকার হয়, কষ্টের একটা, তারপরে আপনার কষ্ট, দুঃখ বা বিস্ময় প্রকাশ করতে, ঠিক আছে? সবকিছু এগুলো করতে কি আপনার এই যে এই শব্দগুলো ব্যবহার করা হয়, বাহ, আহ, আহারে, বেচারার কত কষ্ট, ঠিক আছে? এগুলোই হচ্ছে অনন্যই অব্যয়। মানে এখানে এক্সক্লেমেটরি একটা সাইন থাকবে, এটাকে বলে এক্সক্লেমেটরি সাইন, ঠিক আছে? এটাকে বলা হয় এই অংশটা হচ্ছে, যদি বলা হয় বাহ, চমৎকার লিখেছো, নিচের কোনটা অনন্যই অব্যয়, তাহলে বাহ হবে, আহ হবে, আহারে হবে, ঠিক আছে? তো এগুলোর অনেকগুলো ভাগ আপনাদের নতুন বইতে দেয়া রয়েছে। আসলে ভাগ মানে কি, প্রকাশের ভিন্নতা অনুযায়ী ভাগ, ঠিক আছে? প্রকাশের ভিন্নতা অনুযায়ী ভাগ। আমি এমনি কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারগুলো আপনাদের বুঝাই দিচ্ছি যে আসলে প্রকাশের ভিন্নতা অনুযায়ী কি ধরনের ভাগ। আমি যদি এখানে বলি, উহ, কি বিপদে পড়ে গেলাম, আচ্ছা বলেন তো এখানে কি প্রকাশ পেয়েছে? এটা একটা ধরেন নাম দিব, হ্যাঁ? বিরক্তি। না, এটা কি বিপদে পড়ে গেলাম, বিপদ একটা আসছে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটার আপনাদের নাম হচ্ছে আতঙ্ক আবেগ। এইভাবে আর কি, মানে যেটা প্রকাশ পাবে সেটার একটা আপনাদের নাম দিয়েছে আর কি। সবই কিন্তু মানে আপনার আবেগ বোঝাবে, হ্যাঁ, কিন্তু এটা ভাগ, শ্রেণী বিভাগ করেছে। তারপরে যদি বলা হয়, আমি বলি যে সিসি, এরকম কথা তার মুখে মানায় না, এটা কি সিসি, বিরক্তি ভাব নিয়ে আমি বলছি, ঠিক আছে? তারপরে বলে বেশ তবে যাওয়াই যাক, এই যে এটা ধরেন বেশ তবে যাওয়াই যাক। আচ্ছা এখানে কি প্রকাশ পেয়েছে? অনুমোদন। হ্যাঁ, অনুমোদন বা সিদ্ধান্ত, ঠিক আছে? এটাকে আপনাদের যে নতুন ইয়া অনুসারে যে নবম দশমে, এটাকে বলে যে সিদ্ধান্ত আবেগ, ঠিক আছে? সিদ্ধান্ত আবেগ। এরকম আরো রয়েছে যে, যেমন ওগো তোরা জয়ধ্বনি কর, যদি বলা হয় ওগো তোরা জয়ধ্বনি, মানে সবগুলোই আবেগ, জাস্ট যেটা দিয়ে যেটা প্রকাশ পায় সেই নামটা দিয়ে দিয়েছে তারা, এছাড়া কিছু না, আপনারা পড়লেই বুঝো জয়ধ্বনি কর। আচ্ছা এখানে ওগো দিয়ে কি বোঝাচ্ছে? ওগোটা দিয়ে সম্বোধন করা আর কি, কেউ সম্বোধন করা, কাউকে এটা সম্বোধন আপনারা করা। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সম্বোধন আবেগ, বুঝলেন? এভাবে আর কি নামকরণ করেছে, আর কিছুই না। আপনারা দেখবেন যে 7-8টা মনে হয় ভাগ রয়েছে, নামকরণ করেছে, যে যেমন আহা বেচারার কত কষ্ট, এটা করুণা বোঝাচ্ছে, হ্যাঁ? তারপর হচ্ছে যে সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম, খেলা ভালো হয়েছে, এটা কি প্রশংসা, প্রশংসা। তো এরকম আপনারা দেখে নিবেন আবেগটা কি, হ্যাঁ, সেটা আমি আপনাদের দেখালাম, বা অনন্যই অব্যয়কে আবেগ বলে সেটা দেখালাম। ভাগগুলো আপনারা একবার রিডিং করলেই বুঝতে পারবেন, যেটা দিয়ে যা প্রকাশ পেয়েছে তাই করা হয়েছে।
চলেন আমরা এখন দেখবো হচ্ছে লাস্ট মনে হয় একটা বাকি আছে, সেটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। এটাকে বলা হয় যোজক। যোজন বিয়োজন করবে তো, তার জন্য যোজক বলা হয়। এটা দিয়ে কি বোঝায়, কোনো অব্যয় পদ দ্বারা যদি দুইটা পদের মধ্যে হচ্ছে যে সংযোজন করে, বিয়োজন করে, মানে প্লাস, মানে ধরেন আমি প্লাস মাইনাস বা সংকোচন বলি, সংকোচন, প্লাস মানে সংযোজন করে, এটা মানে সংযোজন, মাইনাস দিয়েছি মানে বিয়োজন, বা সংকোচন করে দুইটা পদের মধ্যে, সেটাকেই বলা হয় সমুচ্চয়ী অব্যয়, সেটাকেই বলা হয় যোজক। ঠিক আছে, আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরেন যদি বলা হয়, এটা দেখেন, রহিম ও করিম স্কুলে যায়। আচ্ছা, এই যে ওটা তো সমুচ্চয়ী অব্যয়, বুঝতে পেরেছি। এই রহিম ও করিম, এই ওটা রহিম করিমের মধ্যে যোগ করছে, বিয়োগ করছে, না সংকোচন করছে? যোগ। হ্যাঁ, মানে সংযোজন করছে। রহিম ও করিম স্কুলে যায় মানে দুইজনই স্কুলে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় সংযোজন অব্যয়। যেটা বর্তমান বইয়ে লেখা আছে, এটাকে বর্তমান বইয়ে বলা হয় সাধারণ যোজক। ভাগ যখন পড়বেন যোজকে, তখন এটা হবে সাধারণ যোজক। ঠিক আছে, দেখেন মিল আছে, রহিম ও করিম একই জিনিস দিয়েছে, নাম ভিন্ন করে দিয়েছে। এখন যদি বলি আমি এরকম একই এক্সাম্পল লিখি, রহিম কিংবা করিম স্কুলে যায়। এখন বলেন তো এই কিংবাটা কি বোঝাচ্ছে, রহিম করিম দুইজন না একজন? একজন বোঝায়। একজন, মানে বিয়োজন, তাহলে এটা বিয়োজন। দুইটা পদের ভিতরে বিয়োজন করছে, মানে যে কোনো একজনকে, মানে বিকল্প চিন্তা করছে, একজন, যে কোনো একজন। ঠিক আছে, বিয়োজন অব্যয়। এটাকে আমাদের আপনাদের হচ্ছে নতুন ইয়াতে বলা হয়েছে বিকল্প যোজক, নাম দিয়েছে। ঠিক আছে, বিকল্প যোজক। চা না কফি খাবা, হ্যাঁ এরকম বলে না, গুড় না চিনি নিবা, এই যে একটা ছাড়া আর একটা, দুইটা একসাথে না। ঠিক আছে, আর লাস্ট আমি পড়াবো, এটা আমি একটু, এই পর্যন্ত আপনারা তো বুঝতে পেরেছেন না, যে সংযোজন যেটা সেটা সাধারণ যোজক, বিয়োজন যেটা সেটা হচ্ছে বিকল্প যোজক। বুঝতে তো পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি। এখন সংকোচন, সংকোচনটা মাথায় রাখবেন, করা উচিত কিন্তু করে না, তাহলে সংকোচন। করা উচিত কিন্তু কি করে, করে না, এটাই সংকোচন। যেমন আমি বলি যে একটা যদি এক্সাম্পল দেওয়া যায়, আচ্ছা চল, ছেলেটি মেধাবী, ঠিক আছে, কিন্তু পড়ালেখা করে না। দেখেন, ছেলেটি মেধাবী, মেধাবী হলে কি তার পড়ালেখা করা উচিত না? কিন্তু সে করে না। এই কিন্তুটা কি, সংকোচন করছে না ব্যাপারটা। ছেলেটি মেধাবী কিন্তু তার মেধাটাকে সংকোচন করছে, কারণ সে পড়ালেখা করে না। ঠিক আছে, কারণ সে পড়ালেখা করে না। এক কথায় বলা যায় যে করা উচিত জিনিসটা কিন্তু সে করে না। সে মেধাবী, তার পড়ালেখা করা উচিত কিন্তু সে করে না। আর একটা, এটা তাহলে কি হবে, সংকোচন অব্যয়। সংকোচক অব্যয়।
এটার হচ্ছে তারা আর একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে বিরোধ যোজক। এটার আর একটা নাম হচ্ছে বিরোধ যোজক, ঠিক আছে। আর যদি বলা হয় লোকটি ধনী কিন্তু গরিবদের সাহায্য করে না, ধনী লোকদের তো গরিবদের সাহায্য করা উচিত, উচিত কিন্তু সে করে না, তাহলে কি এটাও কি হবে আপনার সংকোচক অব্যয় বা বিরোধ যোজক। এটা কি বুঝতে পেরেছেন? আরো জি কয়েকটা ইয়ে আছে, সেটা হচ্ছে কারণ যোজক। ভাগ, এগুলো কিন্তু ভাগ করেছে, 5টা ভাগে যত সম্ভব ভাগ করেছে, আপনারা দেখবেন আমি প্রত্যেকটা ভাগে পড়ানো হয়ে যাবে নতুন। এটা হচ্ছে কারণ যোজকটা হচ্ছে একটি অন্যটির কারণ, একটি অন্যটির কারণ কি, যেমন আমি একটা এক্সাম্পল লিখি, জিনিসপত্রের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, কারণ চাহিদা বেশি। আচ্ছা, এই যে চাহিদা বেশিটাই তো কারণ, কারণ জিনিসপত্রের দাম বাড়ার কারণ কি, চাহিদা বেশি, ঠিক আছে। এইটাই হচ্ছে এই যে কারণ, এটাকেই বলা হয় কারণ যোজক। আবার যদি বলি যে বসার সময় নেই তাই যেতে হচ্ছে, যাওয়ার কারণ বসার সময় নেই কারণ আমাকে যেতে হবে, এটাই কারণ। বসার সময় নেই, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, এই তাইটা এখানে কারণ যোজক, একটা অপরটার কারণ, ঠিক আছে। কারণ যোজকটা কি বুঝেছেন? জি আপনারা ম্যাম। বুঝতে পেরেছেন কি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা থাকবে, সেটা হচ্ছে সাপেক্ষ যোজক। এটা হচ্ছে নতুন সংযোজনের সব ভাগ। হ্যাঁ, আগের ভাগগুলো তো আমি আপনাদেরকে দেখে দিলাম। সাপেক্ষ যোজক, সাপেক্ষ সর্বনাম পড়েননি, যখন তখন যেখানে সেখানে, হ্যাঁ, যদি তবে যত তত পড়েছেন কিনা? সাপেক্ষ সর্বনাম যেহেতু আমি পড়াইনি, এগুলো সাপেক্ষ সর্বনাম বলে, এই সাপেক্ষ সর্বনাম গুলোকে সাপেক্ষ যোজক বলা হয়। যেমন এ ধরনের যোজক কি একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। আমি যদি বলি যদি রোদ ওঠে তবে রওনা দেব, ধরেন যদি রোদ ওঠে তবে রওনা দেব, দেখেন রোদ উঠলেই রওনা দেব, রোদ না উঠলে কিন্তু রওনা দেব না। এটা কি একে অন্যের পরিপূরক বোঝাচ্ছে না? এই যে যদি তবে দ্বারা, যদি রোদ ওঠে তবে রওনা দেব, এগুলোই সাপেক্ষ যোজক, যেগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। যত পড়ছি ততই নতুন করে জানছি। আমি যদি বলা হয় যত পড়ছি ততই নতুন করে জানছি, হ্যাঁ। আচ্ছা, না পড়লে কি জানা যাবে? আপনারাই বলেন। না পড়লে কিন্তু জানা যাবে না, তার মানে কি একটা অপরটাই যে যত ততই, এটা হচ্ছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ সর্বনাম গুলো সাপেক্ষ যোজক। সাপেক্ষ সর্বনাম থাকে না, যদি বলা হয় যে যদি তবে যত তত, এটা লিখে দিয়ে নিচে বললো যে কোনটা সাপেক্ষ যোজক, তাহলে আপনি বলবেন যদি তবে, ঠিক আছে। এই ভাগগুলো আপনাদের 2021 সালের পরে যে নবম দশম শ্রেণীর বই আছে সেখানে সংযোজন করা হয়েছে। আর পূর্বের 3টা হচ্ছে আপনার নতুন পুরাতন, জাস্ট নাম পরিবর্তন করা হয়েছে, এছাড়া কিছুই না। এটাই হচ্ছে আপনাদের ওভারঅল অব্যয় পদ সম্পর্কে আলোচনা। আপনাদের কি অব্যয় পদ সম্পর্কে কিছুটা হলো ধারণা হয়েছে? জি ম্যাম, হইল। আর কানেক্ট তো করতে পেরেছেন যে পুরাতন নতুন বই অনুসারে? এই ক্ষেত্রে কি কোনো ঝামেলা আছে? আর বলেন তো পুরাতন আর নতুন বই।
না না ম্যাডাম এগুলো আমাদের কি পড়া উচিত, কি নতুন বই নাকি পুরাতন বই? এটা না কি বলতে- দেখেন, প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, যদি বলা হয় অব্যয় পদ কত প্রকার, আসতে পারে না? আপনাদের দুইটা বই দেখতে হবে, আসতে পারে কি? আপনি নতুন বই পড়লেন না, পরে পুরাতন বই পড়লেন না, কিন্তু আপনার প্রশ্ন এটা মৌলিক কিছু বাংলা ব্যাকরণ তো শুধু নবম দশম শ্রেণীর না, ওভারঅল একটা বাংলা ব্যাকরণ কি, ওখানে কিছু সংযোজন করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে। আপনার নাম হচ্ছে ধরেন দুইটা, এখন আপনার একটা শর্ট একটা নাম হচ্ছে, ধরেন অনেকের নাম থাকে না আমিনুল, ধরেন এটা নাম হলো আমিনুল করিম, তারপর আর একটা দিলাম সোহাগ দিলাম, হ্যাঁ। এখন আগে এক জায়গায় আমিনুল করিম, এক জায়গায় সোহাগ, একই ব্যক্তি না, একই জিনিস না, হ্যাঁ ওইরকম নামটা পরিবর্তন করেছে, বিষয়গুলো আপনাকে জানতে হবে, তাই দুইটা বইয়েরই ইনফরমেশন আপনারা নিবেন। এখন যদি বলা হয় যে আপনাদের অব্যয়পদ কত প্রকার, আপনার পরীক্ষায় চলে আসলো, এটা একটা মৌলিক কোশ্চেন, অব্যয়পদ 4 প্রকার, ঠিক আছে, আপনি নতুনটা অংশেই পড়েছেন কিন্তু পুরাতন অংশে পড়েন না, তখন কি আপনার কনফিউজ হয়ে যাবেন না? এই জন্য আপনি বিভিন্ন যখন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে বইগুলো দেখবেন, দেখবেন যে ওখানে নবম দশম শ্রেণীর পুরাতন বই, নতুন বই সবকিছু ভাগে ভাগে লিখে দিয়েছে, আপনার পড়া প্রয়োজন বলেই তো ওনারা দিয়েছে, তাই না? হ্যাঁ তা আপনাদের উভয়টাই দেখতে হবে, আর আমি জাস্ট কানেক্ট করে দিলাম ব্যাপারটা যাতে আপনাদের ঝামেলাটা একটু কম হয়। তো আমরা কি সর্বনাম পড়বো না এখানেই আজকে ক্লাস শেষ করে দিব? ম্যাম শেষ করে দেয়, মানে সময় গেছে 10:30টায়। তাহলে শেষ করে দিই নাকি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমি যদি সময় পাই, সর্বনাম তো আপনারা জানেন যে সর্বনাম পদটি কি, বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় বা কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হয়, তো এতটুকুই জানেন। পরবর্তীতে আমি সময় পেলে সর্বনাম পদ, আর একটা আছে আপনাদের ক্রিয়া বিশেষণ, যেটা 8টা ভাগ ছিল, হ্যাঁ, বাক্যে হচ্ছে পদের ব্যবহার অনুসারে শব্দকে যে ভাগ করা হয় 8টা ভাগে, তার মধ্যে ক্রিয়া বিশেষণ এবং সর্বনামটা থাকলো, আমি পরবর্তীতে আপনাদের সেটা বুঝিয়ে দিব। সর্বনামটা জাস্ট 10 মিনিট টাইম লাগবে, তবে অনেক সময় হয়ে গেছে, তাহলে আমরা এখানেই রাখি আজকে, না? জি ম্যাডাম। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? মানে আমি যেভাবে বুঝাচ্ছি, কোনো ক্রিয়াপদ প্লাস অব্যয়ের কোনো প্রবলেম আছে কি? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ভালো করে এটা করবেন, দেখবেন যে এভাবে করলেই হচ্ছে বিভিন্ন কোশ্চেন সলভ করবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে আমি এখানে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা